এখন আমরা আলোচনা করব ইনডেফিনিট সম্পর্কে। আমরা জানি তিনটা ইনডেফিনিট রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট। এই তিনটে ইনডেফিনিটের স্ট্রাকচার এবং একটা থেকে আরেকটা পরিবর্তন আমরা মুহূর্তে জেনে নিচ্ছি। প্রথমে দিয়েছি সাবজেক্ট V1 অবজেক্ট, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট তথা ক্রিয়েটিভ। এই স্ট্রাকচারটা বোঝাচ্ছে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হতে গেলে ভার্বটা সবসময় V1 হতে হবে। সেই হিসেবে আমরা একটা সাবজেক্ট নিয়েছি আই, ভার্বের জায়গায় নিয়েছি গো, এটা হচ্ছে V1। বাকিগুলো যেমন আছে তেমন রেখে দিয়েছি। আই গো টু কলেজ, এই V1টা থাকার কারণে এটা এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তা আমরা যদি এখন এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে পাস্ট ইনডেফিনিট করতে চাই, সাবজেক্ট অবজেক্ট ঠিক রেখে শুধুমাত্র V1টাকে টু করে দিলেই সেটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। তা আমরা জানি গো এর B2 হচ্ছে ওয়েন্ট, সুতরাং গোটা যখন ওয়েন্ট করে দিলাম তথা B2 করে দিলাম, সাথে সাথে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়ে গেল। আবার পাস্ট ইনডেফিনিট টেন্সকে যদি প্রেজেন্ট ইনডেফিনিট করতে চাই তাহলে B2টাকে 1 করে দিলেই হয়ে যাবে। তো এবার যদি আমরা ফিউচার ইনডেফিনিট করতে যাই, প্রেজেন্টের B1 এর আগে ফিউচারের যে দুটো চিহ্ন আছে শ্যাল উইল, এই দুইটা থেকে যে কোনো একটা বসিয়ে দেব এবং ভার্বটাকে V1 তথা বেস ফর্ম অবস্থায় রেখে দেব, সাথে সাথে হয়ে যাবে ফিউচার ইনডেফিনিট টেন্স। এখানেও B1, এখানেও B1, এখানে অতিরিক্ত ফিউচারের চিহ্ন হিসেবে আমরা উইল এনেছি, বাকিগুলো যেমন আছে তেমন রেখে দিয়েছি, হয়ে গেল ফিউচার ইনডেফিনিট টেন্স। আশা করি সহজে বুঝতে পেরেছো। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, only B1 indicate present indefinite tense, B1 before shall will future indefinite tense, B2 past indefinite tense। আশা করি পরিষ্কার।